সোহিনী খুব খুশি ছিল, কারণ ও একটা বড়লোক বাড়ির বউ হতে চলেছিল। শেঠ রায়চন্দ্রের বড় কাপড়ের ব্যবসা ছিল, আর তার বড় বাংলোর চর্চা নিজের শহরে আর তার আশেপাশের শহরের মধ্যেও ছিল। সোহিনীর মনে হয়েছিল যে সে খুব সৌভাগ্যবতী যে এত বড় একটা বাংলোয় থাকতে পারবে। তাই গৃহপ্রবেশ করার সময় নতুন সংসারের কথা ভেবে সোহানা খুব খুশি ছিল। কিন্তু প্রথম দিন রান্নাঘরে পা দিয়েই ওর সব স্বপ্ন ভেঙে গেল। বৌদি, মা বলেছে সবার আগে হালুয়া বানাতে। চলো তোমাকে আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। ও আচ্ছা, রান্নাঘর? আমি না রান্নাঘরকে নিয়ে অনেক কিছু ভেবেছি। আমার খুব ইচ্ছা যে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না করার সময় ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। তুমি আমার মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটা বানিয়ে দেবে গো? সোহিনীর কথা শুনে নন্দিনী হাসতে থাকে। ওকে হাসতে দেখে সোহিনীর অবাক লাগে, আর সে এর কারণ জিজ্ঞেস করে। কি হলো নন্দিনী, তুমি হাসছো কেন? আমি কি কিছু খারাপ বলেছি? তুমিও তো ফোনে দেখো যে সবাই আজকাল প্রথম রান্নার রিল বানিয়ে শেয়ার করে, তাই না? কিন্তু বৌদি, ওদের রান্নাঘর আর আমাদের রান্নাঘরের মধ্যে যে অনেক পার্থক্য। ওদের রান্নাঘর কত সুন্দর, আর আমাদের রান্নাঘর তো অনেক পুরনো, আর ব্যাকগ্রাউন্ডে ছবিও ভালো আসবে না। চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, বাকিটা তুমি যা ভালো বুঝবে। তারপর তুমি চাইলে ভিডিও বানিয়ে দেব, কিন্তু একজনকে বাইরে দাঁড়াতে হবে, কারণ রান্নাঘরটা এতটাই ছোট। মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। এত বড় বাংলোয় ছোট রান্নাঘর? বৌমা, আজকে যে তোমার প্রথম রান্না, যাও নন্দিনীর সাথে গিয়ে হালুয়াটা বানিয়ে ফেলো। হ্যাঁ মা। সোহিনী রান্নাঘর দেখে অবাক হয়ে গেল। রান্নাঘর এতটাই ছোট ছিল যে একজনই ওই রান্নাঘরে দাঁড়াতে পারত। হয়তো সোহিনী দাঁড়িয়ে রান্না করত, নয়তো বা ওর ননদ দাঁড়িয়ে ভিডিও করত। সোহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিল যে এত ছোট রান্নাঘরে দাঁড়িয়ে কেউ কি রান্না করতে পারে। তাই সোহিনী যে স্বপ্নটা দেখেছিল যে প্রথম রান্না করবে আর সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে দেবে, সেটা স্বপ্নই রয়ে গেল। এত ছোট রান্নাঘরে ও যে হালুয়া বানাতে পারবে, এটাই অনেক। কি বৌদি, ভিডিও বানাবো কি? না না, বাদ দাও, ব্যাকগ্রাউন্ডও ভালো আসবে না, আর রান্নাঘর তো খুবই ছোট, আর কাউকে এই ভিডিও দেখাতেও ভালো লাগবে না, বাদই দাও। সোহিনীর মন উদাস হয়ে গেল। উদাস মন নিয়ে সে হালুয়াটা বানালো। ও রান্নাঘরের দেওয়ালের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল কতই না পুরনো। এখন থেকে প্রত্যেক দিনই সোহিনীর রান্নাঘরে কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। যখনই ও রান্না করতে যেত, নয় জিনিস পড়ে যেত, নয় জিনিসপত্র হারিয়ে যেত। এইভাবেই 4 মাস কেটে গেল, আর এখন সোহিনীর খুবই অসুবিধা হতো। কোথায় যে রাখলাম মনেই পড়ছে না, সকালে তো এখানেই রেখে গেছিলাম। দেখ। কি হলো সোহিনী, কি খুঁজছো? বাবা কখন থেকে চা চাইছেন? আরে বিস্কুটের কৌটোটা খুঁজছিলাম। বাবা তো চায়ের সাথে বিস্কুট চাইছেন, কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। দাঁড়াও, আমি খুঁজছি। কোথায় গেল কোথায় গেল? ওই তো নিচে রাখা রয়েছে। আমি তো বিরক্ত হয়ে গেছি, ছোট্ট একটা রান্নাঘরে কিচ্ছু দেখা যায় না। এটা আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় বাড়িতে এত ছোট রান্নাঘর কেন? আরে বৌমা, কি কথা বলছো? ছোট কোথায়? তুমি জানো আমরা ছোট বড় 4 যা মিলে পুরো পরিবারের খাবার এই রান্নাঘরেই বানাতাম। আমাদের তো কোনো সমস্যা হতো না। যাই হোক, এখন সবাই আলাদা হয়ে গেছে। আগে তো সব খাবারই এই রান্নাঘরেই বানানো হতো। আমার তো এই ছোট রান্নাঘরেরই অভ্যাস হয়ে গেছে। কেন জানি না তোমার এত সমস্যা হচ্ছে। শাশুড়ির এই কথা শুনে সোহিনী মনে মনে রাগ করলেও তখন চুপ থাকলো। ওই দিন সন্ধেবেলায় সোহিনীর 2 বান্ধবী ওর সাথে দেখা করতে আসে। কিরে সোহিনী, কি ব্যাপার? তোর প্রথম রান্নার ভিডিওটা আপলোড করলি না? আমরা তো তোর ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম, লাইক করব বলে। কি ব্যাপার, হালুয়াটা নিশ্চয়ই ভালো হয়নি, তাই তুই রিল পোস্ট করিসনি? না রে, এরকম ব্যাপার না। আমারও ইচ্ছা ছিল ভিডিও আপলোড করার, কিন্তু সমস্যা আছে অন্যদিকে, তাই। কিসের অসুবিধা শুনি? এত বড় বাংলো তোর, এত বড় বাংলো তো আমাদেরও নেই রে। সত্যি তুই অনেক লাকি রে, এত বড় একটা বাংলোওয়ালা শ্বশুরবাড়ি পেয়েছিস তুই। এখানে তো সুন্দর সুন্দর ফটো তুলেও তুই পোস্ট করতে পারবি। তাহলে তোর প্রথম রান্নার ভিডিও কেন দিলি না? মনে হচ্ছে তোরা এইভাবে বুঝবি না। আয় আমার সাথে, আমি দেখাচ্ছি। এরপর সোহিনী ওর রান্নাঘরটা 2 বান্ধবীকে দেখালে ওরা সবটাই বুঝতে পারে। এবার তোরাই বল, এত বড় শ্বশুরবাড়ি আর এইটুকু রান্নাঘর, আমি তো এখানে ভালো করে দাঁড়াতেই পারি না, তাহলে রিল কি করে বানাবো বলতো? এবার তোর প্রবলেমটা কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু এত ছোট রান্নাঘরে তুই কি করে রান্না করছিস বলতো? আমার তো ভেবেই কষ্ট হচ্ছে রে। তখনই সোহিনীর পায়ের কাছে রাখা ড্রাম ওর পায়ে পড়ে যায়। তা ড্রামটা আবার এখানে কে রাখলো? সামলে রে। শোন সোহিনী, তুই কিছু একটা কর, রান্নাঘরটা চেঞ্জ কর, না হলে সমস্যা আছে রে।
ওই দিন সোহিনীর খুব রাগ হয় আর ও অনশন শুরু করে দেয়। আর ও ঠিক করেছিল যে রান্নাঘর বড় না হওয়া পর্যন্ত ও অনশন চালিয়েই যাবে। মা, বৌদি বলেছে খাবে না, যতক্ষণ না বড় রান্নাঘর তৈরি হচ্ছে ততক্ষণ বৌদি খাবে না বলেছে। এইটা ভালো, কিছু না পেলেই অনশন শুরু করে দাও। আরে এটা কোনো কথা হলো? আমরা তো সারা জীবন ওখানেই রান্না করলাম। আরে বাড়ি তো বড়, রান্নাঘর ছোট নিয়ে কি হবে? বুঝি না বাপু। মা, একটা কথা বলবো? সময়ের সাথে সাথে তো আমরা বাড়িটাকে বড় করেছি, কিন্তু রান্নাঘর তো সেই ছোটই থেকে গেল। সমস্যা তো আমারও হয়, কিন্তু আমি কিছু বলি না কেন বলো তো মা? আমি তো বিয়ে করে অন্য বাড়িতে চলে যাব, তাই আমি সবসময় এটাই ভাবতাম যে আমার এখানে রান্নাঘর ছোট, কিন্তু শ্বশুরবাড়িতে তো বড় রান্নাঘরই থাকবে। আর তুমি তো জানোই আমার যেখানে বিয়ে হচ্ছে ওখানে রান্নাঘরটা অনেক বড়। আরে কি যেন বলে না, হ্যাঁ হ্যাঁ, মডিউলার কিচেন, ওটা আছে। মা তুমি জানো এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আধুনিক কিচেন বানানো হচ্ছে। আমার শ্বশুরবাড়িতেও তো ওরকম মডিউলার কিচেন আছে। তাই তুমিও বৌদির জন্য একটা বড় কিচেন বানিয়ে দাও। সাবিত্রী দেবী নন্দিনীর কথা খুব মন দিয়ে শুনছিল। এর কিছুক্ষণ পরে উনি নিজের ছেলে অনিলকে ডাকলেন। বাবা একটু খোঁজ নে তো, বড় আধুনিক রান্নাঘর বানাতে ঠিক কত টাকা খরচা হবে? বড় আধুনিক রান্নাঘর? তার মানে আমাদের রান্নাঘরটা বড় হচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও তোমার মায়ের কথার সাথে একমত। আমরা আমাদের বাংলোটাকে তো বড় করে নিয়েছি, তাই এবার রান্নাঘরটাকেও বড় এবং আধুনিক করতে হবে। মা নন্দিনী, তোর শ্বশুরবাড়ির যে রান্নাঘর সেটা কিন্তু বেশ বড় আর সুন্দর। তাই আমি ভাবছি তো শ্বশুরের সাথে কথা বলে সেরকম একটা রান্নাঘর আমরাও বানিয়ে নিই। কি বলিস? ঠিক আছে বাবা, আমি এখনই বৌদিকে বলছি। এসব কথা শুনে বৌদি খুব খুশি হবে। সকাল থেকে বৌদি কিছু খাবার খায়নি আর মুখ ফুলিয়ে বসে আছে। নন্দিনী সোহিনীকে নতুন কিচেনের কথাটা বললে সোহিনী খুব খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই সোহিনীর জন্য একটা সুন্দর আর বড় রান্নাঘর তৈরি হয়ে যায়। সোহিনী সবসময় একটা বড় রান্নাঘর নিয়ে ভাবত, আর আজকে সেই বড় রান্নাঘর পেয়ে গেল। আর তাই আজকে সোহিনী খুব খুশি ছিল। রবি, জানো আমার ওই বান্ধবী না 1.5 লাখ টাকার ফ্রিজ কিনেছে। আর ওই এখন বেরিয়েছে না আলমারি টাইপের ফ্রিজ, সেইগুলো। আর একজন তুমি, আমি কবে থেকে বলছি একটা মাইক্রোওয়েভ কিনে দাও, তুমি তো শুনছই না। আর আমাদের ফ্রিজটাও তো পুরনো হয়ে গেছে। শোনো না, একটা নতুন ফ্রিজ নেই না? সবকিছু একটু নতুন রান্নাঘরে কিনি না গো। কি গো শালিনী, তুমি তো জানোই যে আমি বিয়ের পরই ফ্ল্যাটটা লোনে নিয়েছি, আর যার ইএমআই এখনো চলছে। তার উপর সংসারের খরচ আর জিনিসপত্রের দাম যে বেড়েই চলেছে। তাই এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না গো। তোমার বান্ধবীদের যে অনেক টাকা, ওরা তো পারবেই, কিন্তু তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারো না। এই শুনে শালিনী নিজের হাতটা সরিয়ে নেয় আর চায়ের কাপ তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। কপালটা আমারই খারাপ ছিল যে তোমাকে বিয়ে করেছি। আমার বাবা তো আমার জন্য কত বড় বড় ঘরের সম্বন্ধ দেখেছিল। আমি এক পাগল ছিলাম যে তোমার সাথে প্রেম করেছিলাম, তাই তোমাকে বিয়ে করলাম। নিজে জন্মেছি তো মিডল ক্লাস ঘরে, তারপরে এমন ঘরে বিয়ে হলো যেখানেও তো হিসাব করে করে পয়সা খরচা করতে হয়। জীবন আমার নরক হয়ে গেল। শালিনী এসব যখন বলছিল তখনই ওর শাশুড়ি মন্দির থেকে চলে আসে আর সব শুনে নেয়। বৌমা, এইভাবে বলতে হয়? ছেলেটা করছে তো আমার, আর কত করবে বলো? সারা দিন ও কাজ করে, তোমার তো ওকে সাপোর্ট করা উচিত। উল্টে তুমি ওকে কথা শোনাচ্ছ। স্ত্রীর ধর্ম স্বামীকে সাপোর্ট করা। কথা শোনালেই ও গতর নাড়াবে, না হলে ওর দ্বারা কিছুই হবে না। আমার তো মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। এ কিছুই করতে পারবে না। আমি আমার ইচ্ছাগুলোকে মারতে পারবো না। আমি এখন আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, রাতে রুটি মাই বানিয়ে নেবে, আর আমার ডিনার ওখানেই হবে। এই বলে শালিনী নিজের ঘরে চলে গেল, আর ওর হাজব্যান্ড অফিসে চলে গেল, আর শাশুড়ি ঘরের কাজ করতে লাগলো। বিকেলবেলায় শালিনী তার বান্ধবী আলপনার বাড়িতে গেল। ওখানে গিয়ে আলপনার কিচেন দেখে শালিনীর তো মাথা ঘুরে গেল। আলপনার কিচেন তো অসাধারণ ছিল, সেখানে সব রকম অত্যাধুনিক জিনিস ছিল। শালিনীর ফ্রেন্ড বর্ষাও ওখানে এসেছিল। এইসব দেখে শালিনী বলল, আলপনা, তোর কিচেন তো দারুণ সুন্দর। আমার কিচেনে কিন্তু এসব কিছুই নেই। তোরা এসব কিভাবে কিনে নিস? তোদের হাজবেন্ড কি টাকা দেয়? হাজবেন্ডই দেয়, আর কে দেবে বল? আমাদের যখন বিয়ে করেছে তখন সব খরচা তো ওকেই দিতে হবে না। না না, সব সময় না। আমার ননদের হাজবেন্ডের বেশি টাকা নেই। আমি যে ফ্রিজটা কিনলাম ও ঠিক সেরকমই ফ্রিজ কিনলো, কিন্তু ইএমআই এ। চাইলে তুইও এইভাবে কিনতে পারিস। প্রথমে কিছুটা টাকা দিতে হবে, তারপর মাসে মাসে দিয়ে দিলেই হবে। আর কোনো টেনশন নেই। কি তুই সত্যি বলছিস? কত টাকা প্রথমে দিতে হবে? ওটা তো আমার ননদকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ও ইএমআই এ অনেক কিছু জিনিস কেনে।
এবং আস্তে আস্তে রান্নাঘরে সব কিছু জিনিস কিনে ভরিয়ে ফেলেছে। দামি সব বাসনপত্র, ইলেকট্রনিক্স গ্যাজেটস, জাস্ট অসাধারণ। বর্ষার কথা শুনে শালিনীর মনে লোভ জাগে আর ও ওই দামি ফ্রিজটা নিজের বাড়িতে কিনে নিয়ে আসে। বৌমা, এত বড় বাক্সে কি এটা? মা, আমি আপনাকে বলছিলাম না এখন আলমারির মতো ফ্রিজ বেরিয়েছে, এটা 1.5 লাখ টাকা দাম। যাক বাবা, ফাইনালি কিনেই নিলাম। 1.5 লাখ? এত টাকা কোথা থেকে পেলে বৌমা? আরে মা, 1.5 লাখ টাকা এখন দিতে হয়নি, কিছুটা দিয়েছি আর বাকিটা 2 বছরে মাসে মাসে দেব। ব্যাস, এটা এবার আমি আমার কিচেনে সেট করে দেব, তারপরে অনেক কিছু জিনিস কিনে এনে এর মধ্যে গুছিয়ে রাখব। ওই দিনের পর থেকে শালিনী ইএমআই জিনিস কেনা নিজের অভ্যাসে পরিণত করলো। ও তো নিজের কিচেনকে বড়লোকদের মতো বানাতে চাইতো, তাই আজ ফুড প্রসেসর, মিক্সার, জুসার, এটা ওটা কিনতেই থাকতো। আর এই করতে করতে ওর ওপরে এখন প্রায় 7-8 লাখ টাকার লোন। আজকে আবার শালিনী একটা কফি মেশিন অর্ডার করে, যেটার দাম প্রায় 75,000 টাকা। তখনই বাড়িতে রবি এসে যায়, আর এই সময় শালিনী তার বান্ধবীদের নিজের কিচেনের সব জিনিসপত্র দেখাচ্ছিল। কেমন লাগলো রে নতুন মেশিনে তৈরি কফি? বর্ষা, আর 1 কাপ নিবি? সত্যি এই কফি মেশিনে তৈরি কফি এত টেস্টি হয়েছে না, আর তোর কিচেন তো এখন বড় লোকদের মতো হয়ে গেছে। এবার না একটা মডিউলার কিচেন বানিয়ে নে, যেখানে না তোর এই সমস্ত জিনিস সেট হয়ে যাবে। হ্যাঁ, বর্ষা ঠিক বলছে। তুই আলপনার কিচেন দেখেছিস না? আমিও তো আলপনার কিচেনের মতোই বানিয়েছি। সবকিছু স্টিলের আর দরজাগুলো কাঠের, আর আলমারিগুলো না দারুণ বানিয়েছে। আর এই মডিউলার কিচেন বানাতেও না তুই ইএমআই ব্যবহার করতে পারিস, সব টাকা একসাথে দিতে হবে না। কি ভালো না? তাই কত লাখ টাকা লাগবে রে? ওটা তো তোর ওপর নির্ভর করছে যে তুই ওতে কত টাকা খরচা করবি। মোটামুটি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে তৈরি হয়ে যাবে। আরে ও, আমি কথা বলিয়ে দেব, একজন আছে যে ইএমআই এ তোর এই কাজ করে দেবে, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, শোন না, তোরা বসে কথা বল, আমি আমার এয়ার ফ্রায়ার থেকে তোদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসছি। বৌমা, রুপি অনেকক্ষণ ধরে এসে ঘরে বসে আছে, তুমি একটু যাও, ও একটু টেনশনে আছে। হ্যাঁ মা, যাচ্ছি। কি হয়েছে রবি? মা বলছিল তুমি একটু টেনশনে আছো। হ্যাঁ, এইটাই লাস্ট মান্থ যে কাজে যাব। নেক্সট মান্থ থেকে আর চাকরিটা থাকছে না। আগামী মাস থেকে আবার চাকরি খুঁজতে হবে গো, জানি না কি হবে। তোমার চাকরি চলে গেল? এ বাবা, তুমি যে আমাকে এই মাসে কিছু টাকা দেবে বলেছিলে। এই জন্যই তো আমি তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনলে কোথায়? তাই গুরুজনরা বলে গেছেন, যতটা চাদর ততটাই পা ফেলা উচিত। আমি ভেবে নিয়েছি মা, আমি যখন এগুলো দাম দিতে পারবো না, তখন এই সব জিনিস আমি বিক্রি করে দেব। কারণ জানি না রবি আবার কবে চাকরি পাবে। তারপর চাকরি পাওয়ার পর 1 মাস পরে মাইনে আসবে, তখন ঘরের অন্যান্য জিনিসও তো লাগবে। শালিনী যখন এসব কথা বলছিল, তখনই আলপনার বর্ষা ওখানে চলে এলো আর সব শুনে নিল। শালিনী, আমার পার্স এখানে থেকে গেছিল। শোন না, তুই চিন্তা করিস না, আমরা তো তোর বান্ধবী, আমরাই তোকে এসব কেনার জন্য ফোর্স করেছিলাম। এখন আমরাই এর উপায় তোকে বলবো। দেখ, আমরা এটা বলবো না যে আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে তুই ইএমআই দে, কিন্তু তুই চাকরি তো করতে পারিস। তোরা সত্যি বলছিস? এমনটা হলে আমি তো সত্যি তোদের সাথে চাকরি করব। থ্যাঙ্কস আলপনা, থ্যাঙ্কস বর্ষা, তোরা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড রে। এসব শুনে শালিনীর চোখে খুশির জল চলে আসে, আর বান্ধবীদের কথায় ও মনে সাহস পায়। এইভাবেই বান্ধবীদের সহযোগিতায় আর শালিনীর পরিশ্রমে ও সব ইএমআই আস্তে আস্তে শোধ করে দেয়। সাথে সাথে ঘরের অবস্থারও অনেক উন্নতি হয়, কারণ এখন থেকে রবি আর শালিনী দুজনই ওয়ার্কিং। Thanks for watching.